দেখতে দেখতে আমরা কম্পিউটার ফান্ডামেন্টালসের লাস্ট লেকচারে চলে আসলাম। তো এতক্ষণ লেকচারগুলো দেখার জন্য আপনাদের ধন্যবাদ, এবং লেকচার শিট যারটা আমি নিয়েছি ব্যবহার করেছি এখানে তাকেও ধন্যবাদ। আমাদের চেয়ারম্যান স্যার, শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যার ডক্টর মোহাম্মদ আব্দুর রহিম স্যার, চেয়ারম্যান অফ কম্পিউটার, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড চেয়ারম্যান, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যাট পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এছাড়াও তিনি দায়িত্বরত আছেন আইসিটি সেলে, পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। আর আমি এতক্ষণ জোরে আপনাদের সাথে ছিলাম, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, জানি না কতটুকু বোঝাতে পেরেছি। তো আমার পরিচয় হলো, আমি মোহাম্মদ শাহিদুর রহমান, পড়াশোনা করছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যাট পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। তো এখন আমরা অনেক কিছু জানলাম কম্পিউটার সম্পর্কে। এখন আমাদের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো জানতে হবে কম্পিউটার এথিক্স, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। অনেক বড় একটা লেকচার হতে যাচ্ছে, তো আশা করছি সম্পূর্ণ সময়টা সাথে থাকবেন। তো শুরুতেই আমাদের জানতে হবে কম্পিউটার এথিক্স কী। কম্পিউটার এথিক্স মানে কম্পিউটারের তেমন কোনো স্ট্রিক্ট কোনো রুল নেই, যেমনটা দেখা যাচ্ছে আমাদের মেডিকেল সেক্টরে, এয়ার ট্রাভেল আর কনস্ট্রাকশন জোনিংয়ে যেসব জিনিসপত্র আছে অনেক বেশি স্ট্রিক্ট রুল আছে, কিন্তু কম্পিউটার সায়েন্সে এরকম স্ট্রিক্ট রুল নেই। কিন্তু তারপরেও আমাদের কেয়ারফুলি বিভিন্ন ধরনের এথিক্স সম্পর্কে সচেতন থাকতে হয়, কারণ আমাদের কাছে অনেক বড় টুলস আছে যেগুলো আমরা ইউজ করতে পারি, মানুষের ক্ষতি সাধন করতে পারি, অথবা চাইলে মানুষের ভালো কাজও করতে পারি। এজন্য আমাদের এথিক্সটা জানা জরুরি। এখন এথিক্স কী জিনিস? এথিক হলো মোরাল কন্ডাক্ট, যার মাধ্যমে আমরা স্ট্যান্ডার্ডাইজ করি যে কোনো বিহেভিয়ার এটা ঠিক নাকি ভুল। এবং এথিক্সটা মূলত আমাদের আসে পার্সোনাল ইন্টিগ্রিটি থেকে, নিজের ভেতরকার জাজমেন্ট থেকে, নিজের বিবেক থেকে আসে আমাদের এথিক্সটা। এবং এই এথিক্সের কারণে বিভিন্ন কর্পোরেশনে একজন এমপ্লয়ির সাথে আরেকজন এমপ্লয়ি, বা একজন এমপ্লয়ির সাথে একজন এমপ্লয়ারের যে বন্ডিংটা থাকে, এটাই এথিক্সের মাধ্যমে প্রকাশ পায়। এথিক্সের কিছু প্রিন্সিপাল আছে, যেগুলো বিভিন্ন সিচুয়েশনে আমাদের কাজে লাগে। তার মধ্যে 3টা হলো যে কোনো অ্যাক্ট হলো এথিক্যাল হবে যদি সেটা সোসাইটির বেনিফিট হয়, তাহলে সেটাকে আমরা এথিক্যাল বলবো। আর কোনো অ্যাক্টকে আমরা এথিক্যাল বলবো যদি মানুষের সাহায্যের জন্য ব্যবহার করা হয়, কিন্তু মানুষকে আমরা ব্যবহার করব না। অর্থাৎ আমরা কারোর হেল্পের জন্য ব্যবহার করব, কিন্তু সেই মানুষটাকে আমরা নিজেদের স্বার্থের জন্য ব্যবহার করব না। এটাই এথিক্স। এবং সবার জন্য ফেয়ার হবে, যতগুলো মানুষ ইনভলভ হবে সবারই যেন উপকার হয়, এটাই এথিক্স। এখন এথিক্সের মধ্যে মোরালি এক্সপেকটেশন আছে, অ্যাকসেপ্টেবিলিটি আছে। যেমন কম্পিউটারকে ভালোভাবে ব্যবহার করা, এটাও একটা এথিক্স। এর মধ্যে কিছু গাইডলাইন আছে, সেগুলা ডিপেন্ড করবে আপনি কোন অর্গানাইজেশনে কাজ করছেন, বা কোন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, কোন টেকনোলজি ব্যবহার করছেন, সেইগুলোর উপরে ভ্যারি করে কম্পিউটারকে এথিক্সের মধ্যে রাখা হয়। এখন প্রফেশনালের জন্য কিছু এথিক্স আছে। যারা কম্পিউটার প্রফেশনালস বলতে তাদেরকে বলা হয় তারা নিজেদের ফিল্ডে এক্সপার্ট হয়, তাদের অনেক বেশি নলেজ থাকে এবং এক্সপার্টিস থাকে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি অনেস্টি থাকে, এবং তাদের কাজের মাধ্যমে বিভিন্ন মানুষ ইনফ্লুয়েন্স হয় বা বিভিন্ন মানুষ এফেক্টেড হয়। এ ধরনের মানুষের অবশ্যই বিভিন্ন স্ট্যান্ডার্ডস এবং গুড প্র্যাকটিস ফলো করতে হবে, যেন মানুষের উপকারে লাগে। এছাড়াও তাদেরকে আপ টু ডেট থাকতে হয়। নতুন নতুন টেকনোলজি যেমন বর্তমানে চলে এসেছে, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেহেতু চলে এসেছে, তো এটা সম্পর্কে তার জানতে হবে, এটা কিভাবে কাজ করে, যেমন মেশিন লার্নিং, তারপর লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ইত্যাদি অনেক কিছুই আছে। এসব নতুন কনসেপ্ট সম্পর্কে তাদেরকে জানতে হবে। এবং তাদের সবথেকে ইম্পর্টেন্ট একটা কাজ, সেটা হলো যারা কম্পিউটার সম্পর্কে জানে না তাদেরকে জানাতে হবে যে কিভাবে কম্পিউটারের প্রফেশনালরা কাজ করে, প্রফেশনালরা কি, তাদেরকে আমরা শিক্ষা দিতে হবে। আমাদের মতো যারা প্রফেশনাল হতে চাই ভবিষ্যতে, তারা যেন শিখতে পারে। এটা হলো প্রফেশনালদের দায়িত্ব, তাদের এথিক্স। তারপরে এথিক্সের কিছু প্রাইমারি ইস্যু আছে, যেগুলো হলো আমাদের অ্যাভয়েড করে চলতে হবে, মাথায় রাখতে হবে। তার মধ্যে আছে প্রাইভেসি কি, আপনি কারোর ডেটা নিচ্ছেন, সেই ডেটাটা কিভাবে আপনি ব্যবহার করবেন, সেটাকেই বলা হচ্ছে প্রাইভেসি।
প্রাইভেট রাখতে হবে। সকলের প্রাইভেট ডেটা তার অধিকার থাকবে, যে সে চাইলে সেটাকে পাবলিক করবে, আর সে না চাইলে সেটাকে প্রাইভেট রাখতে হবে। এটাই প্রাইভেসি। এবং অ্যাকুরেসি বলতে বোঝানো হচ্ছে যে আপনার যে তথ্যটা আপনি দিচ্ছেন সেটা যেন সঠিক হয়, কারণ সেটার উপরে অনেক বেশি রেসপন্সিবিলিটি থাকে, সেটা নিয়ে অনেক কাজে ব্যবহার করা হবে। আপনি যখন ভুল দিবেন তখন সেটা অনেকের ক্ষতিও করতে পারে, এটাই অ্যাকুরেসি। তারপরে প্রপার্টি, এটা যার জিনিস সেই ব্যবহার করবে, একমাত্র তার ইচ্ছা সে কাউকে দিবে কি দিবে না, এটা তার প্রপার্টি, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং এক্সেস, কাকে ব্যবহার করতে দিচ্ছে এবং কাকে দিবে না সেটাও তার ইচ্ছা, এটাকে বলা হচ্ছে এক্সেস। আপনি কারোরটা নিজে থেকে ব্যবহার করতে পারবেন না, সে যদি না দিতে চায়, এবং তাকে না জানিয়ে তার এক্সেস নেওয়া যাবে না, এটা ক্রাইমের মধ্যে পড়ে। তো ক্রাইম সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো একটু পরেই। এখন লার্জ ডাটাবেজের কিছু প্রবলেম আছে, যেমন অনেক বড় ডেটাবেজ নিয়ে যখন আমরা কাজ করব, সেগুলোকে আমরা হতে পারে মেডিকেল রেকর্ডে কাজে লাগাবো বা ক্রেডিট রেকর্ডের কাজে লাগাবো, তখন যেন প্রত্যেকটা ডেটা আমাদের অ্যাকুরেট হয়, কারণ একটু বেশি ভুল হলে আমাদের পুরো লার্জ একটা ডেটাবেজ নষ্ট হয়ে যাবে। তো সেই সময় আমাদেরকে খুবই সিনসিয়ার থাকতে হবে। তারপরে আমাদের ইউএস ফেডারেল কিছু ল আছে, প্রাইভেসি ল, এই লগুলো আপনারা চাইলে পড়তে পারেন। তো লগুলো জাস্ট এখানে নাম দেওয়া হয়েছে, ল কী বলেছে সেটা আপনাদের গুগল করে জানতে পারবেন, অথবা এখানে কম্পিউটার এথিক্সের একটা বই আছে, সেটা হলো পি মোহন লিখেছেন, পি মোহন, এটা হলো কম্পিউটার এথিক্স। কম্পিউটার এথিক্স এটা পড়তে পারেন, এটা পড়লে আপনারা এই ল সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এখানে অনেক ধরনের ল আছে সকল সেক্টরে। এখন হলো প্রাইভেট নেটওয়ার্ক নিয়ে কিছু কথা বলে যাক। প্রাইভেট নেটওয়ার্ক কী জিনিস? প্রাইভেট নেটওয়ার্ক হলো লিগালি মনিটর করবে, মানে ইউজাররা জানে যে তাদের জিনিসপত্র মনিটর করা হচ্ছে। যেমন একটা অর্গানাইজেশনের মধ্যে, একটা বড় একটা অর্গানাইজেশন, তার মধ্যে যেই নেটওয়ার্ক সে নিজে ক্রিয়েট করেছে তার এমপ্লয়ীদের জন্য, সেটাকে বলা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক। তো প্রাইভেট নেটওয়ার্কে অনেক ধরনের ডেটা ট্রান্সফার হয় প্রতিদিন, যেমন 40 মিলিয়ন ইমেলস ইউজার হতে পারে। এখানে মোস্ট অনলাইন সার্ভিস তারা এই ক্ষমতাটা রাখে যে সেগুলোকে সেন্সর করে দিবে, যে এখানে যে ডেটাগুলো আছে সে বাইরের ওয়ার্ল্ডকে দিবে না, এটা তার ক্ষমতা আছে। তারপরে ইন্টারনেট এবং ওয়েবের মধ্যে কিছু ডেলিউশন আছে, যে আমরা যখন ইন্টারনেটে কিছু ব্যবহার করি তখন মনে করি যে আমাদের ডেটাটা কেউ দেখছে না, কিন্তু আসলে সব ডেটাই দেখতে পারে, কেউ না কেউ দেখতে পাচ্ছে। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তারপরে আরেকটা জিনিস, আমরা যখন কোনো ওয়েবসাইট ব্যবহার করি তখন দেখবেন যে ওখানে এক্সেপ্ট কুকিজ, এই যে কুকিজ আমাদেরকে অ্যাকসেপ্ট করতে বলে, এই কুকিজ নেওয়ার সময় সাবধান থাকতে হবে, কারণ এই কুকিজের মধ্যে অনেক কিছু আমাদের নিতে পারে, যে আমরা কখন ওয়েবসাইটটা অ্যাক্সেস করছি, তখন আমাদের এখানে সময় কত, কোন ব্রাউজার দিয়ে অ্যাক্সেস করছি, কোন ডিভাইস দিয়ে অ্যাক্সেস করছি, এই সব কিছু তারা নিতে চায় এই কুকিজের মাধ্যমে। তো এই জিনিসটা আমাদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। তারপরে আছে স্পাইওয়্যার কী জিনিস? এটা হলো আপনারা যখন অনলাইনে কোনো কিছু দেখতে যাবেন তখন আপনাদের সব কিছু সে দেখতে পাবে, আপনি কম্পিউটারে কোথায় কী করছেন বা ইন্টারনেটের মধ্যে কী করছেন, সব কিছুই দেখতে পাবে হ্যাকাররা। তো হ্যাকার বা ক্র্যাকার সেটা সম্পর্কে আমরা একটু পরেই জানবো। তো এই জিনিসটাকে বলা হচ্ছে স্পাইওয়্যার, মানে আপনাকে স্পাই করছে, আপনার প্রত্যেকটা মুভমেন্ট তারা দেখতে পাচ্ছে, এটাকেই বলা হয় স্পাইওয়্যার। এছাড়াও কিছু সমস্যা আছে, যেমন আপনার মেইলের মধ্যে দেখবেন যে অনেক বেশি চেইন মেল আসে, মানে একটার পর একটা মেল আসতেই আসে, এটাকে বলা হচ্ছে চেইন মেল। তাছাড়া দেখবেন যে ভাইরাস ওয়ার্নিং হক্সেস, আপনার মেইলের মধ্যে অনেক কিছু থাকবে, যেমন একটা অ্যাটাচমেন্ট দিয়ে দিল, সেটা ভাইরাস হতে পারে, তো সেটা ওপেন করার সময় আমাদের সাবধান থাকতে হবে। তারপরে স্প্যামের মধ্যে পাঠিয়ে দেয়, সেটা হলো আনসলিগেটেড বা বাল্ক মেল, মানে অনেক বেশি মেল, দেখা যাচ্ছে 100-200 মেইল আপনাকে পাঠাতেই আছে। তো এগুলাকে স্প্যাম বলা হয়, যেগুলো আপনার আসলে কোনো দরকার নেই কিন্তু তাও আপনাকে পাঠাচ্ছে, এগুলা স্প্যাম মেল। তারপরে ইমেল যখন আমরা লিখব, ইমেল লেখার ক্ষেত্রে কিছু নেটিকুইট আছে, তো সেটা অবশ্যই প্রম্পটলি রেসপন্স টু মেসেজ দিতে হবে, মানে আপনাকে যেটা দিয়েছে আপনি সেটাই শুধু অ্যান্সার করবেন। তারপরে যখন আপনার কাজ হয়ে যাবে, আপনার যে মেইলের কাজ আপনি একজনকে পাঠিয়েছেন, সে পড়েছে, সে মেইল দিয়েছে, আপনি পড়েছেন, শেষ কাহিনী, তাহলে আপনি এখানে মেসেজটা ডিলিট করে দিতে পারেন, তাহলে আপনার ইনফরমেশন সেভ থাকবে।
তারপরে আপনি এমন কোনো মেল কাউকে পাঠাবেন না যেটা আপনাকে যদি কেউ দিত তাহলে আপনি পড়তেন না। তো মানে অবশ্যই শালীনভাবে পাঠাবেন, দরকারি মেলগুলাই পাঠাবেন এবং মেলগুলো রাখবেন শর্ট এবং টু দ্য পয়েন্ট। বেশি কিছু লেখার দরকার নেই যে হাই আপনি কেমন আছেন, আমি ভালো আছি, ইত্যাদি ইত্যাদি এসব কিছু লেখার দরকার নেই। টু দ্য পয়েন্ট লিখবেন, আপনি যে প্রয়োজনে তাকে মেসেজ করছেন বা মেল করছেন সেটা লিখে দিবেন, এটাই একটা নেটিকুইটি। তারপরে সবগুলা ক্যাপিটাল লেটারে দিবেন না, যে আই এম সৌরভ, এমন জিনিসপত্র লিখবেন না যে সব ক্যাপিটালে দেখতে বাজে দেখা যায়, যদিও এটা গ্রামাটিক্যালি কোনো ভুল নেই কিন্তু দেখতে বাজে দেখা যায়। তারপরে অবশ্যই আপনার সার্কাজম বা হিউমার যখন ব্যবহার করবেন তখন অবশ্যই ভালোভাবে করবেন, যে কোন মানুষকে আপনি পাঠাচ্ছেন সেটা বিবেচনা করে। যেমন আমাদের চেয়ারম্যান স্যার, তাকেই তো আমি মজা করে মেসেজ করতে পারি না, সেখানে একটা রেসপেক্ট আছে। তো সেই জিনিসটা মাথায় রাখতে হবে আমরা যখন ইমেল করব। এখন কন্টেন্ট এবং ফ্রি স্পিচের মধ্যে কিছু কথা আছে। এখন ফ্রি স্পিচ বলতে আপনি কতটা জিনিসপত্র নিজের মতো ব্যবহার করতে পারবেন, কি আপনি কথা বলতে পারবেন। ফ্রি স্পিচ মানে যা ইচ্ছা তাই, যাকে ইচ্ছা তাই আপনি বলবেন, এই জিনিসটা তো ঠিক না। তো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। এবং ইন্টারনেট কন্টেন্টের উপরে আপনাদেরকে বেশি মনোযোগ দিতে হবে, যে আপনি কোনো একটা সোর্স থেকে গুগলে কিছু একটা সার্চ দিয়েছেন, সেখান থেকে অনেক কিছু আসে, অনেক ওয়েবসাইট আসে। এখন কোন ওয়েবসাইট থেকে আপনি ডেটা নিচ্ছেন, নিয়ে আপনি কাজ করছেন, সেই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে, যে যেই সোর্স থেকে নিচ্ছেন সেটা কি আসলেও ভালো সোর্স কি না, এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। রেখে আপনাকে যদি কোনো কোর্স ওয়ার্ক দেওয়া হয়, তো সেই কোর্স অথবা আপনি কোথাও রিসার্চ করতে গেলে আপনার যে ইনফরমেশন লাগবে সেটা আপনি কোথা থেকে কালেক্ট করছেন, সেই সোর্সটা কি ভেরিফাইড কি না বা সেখানে সঠিক তথ্য আছে কি না, এটা আপনাকে জানতে হবে। কারণ আপনার কাজের উপর ডিপেন্ড করে অনেক কিছুই হতে পারে। তারপরে এখন ইনফরমেশন ওনারশিপ নিয়ে কিছু ইস্যু আছে, যে কোনো সফটওয়্যার আপনি কপি করতে পারবেন কি পারবেন না, সেটাকে পাইরেটিংয়ের মধ্যে চলে যাচ্ছে কি যাচ্ছে না। তারপরে কোনো টেক্সট বা পিকচার আপনি কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আপনি নিজের মতো ইউজ করতে পারছেন, সেটার পারমিশন কি আপনার আছে কি না। বা আপনাকে কোনো একটা কাজ দিয়েছে আপনার ইউনিভার্সিটির প্রফেসর, সেই কাজটা আপনি যে করবেন, তো কোনো একটা সোর্স থেকে সরাসরি কপি পেস্ট করে দিয়ে আপনি সেই কাজটা করে দিলেন, তাহলে সেটা প্লেজারিজমের মধ্যে পড়ে যায়। এরকম আরও জিনিস আপনাদের মাথায় রাখতে হবে। এখন আপনি কপি করার ক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখতে হবে, তার ভিতরে আছে ইন্টালেকচুয়াল প্রপার্টি। ইন্টালেকচুয়াল প্রপার্টি হলো কেউ একজন সৃষ্টি করেছে নতুন কিছু, সে একটা চিন্তা করে ধরুন একটা আর্টিকেল লিখেছে, সেই আর্টিকেলটা প্রোটেক্ট করতে পারবে সে, তার এই রাইট আছে যে সে নিজে থেকে লিখেছে, এটাকে বলা হচ্ছে ইন্টালেকচুয়াল প্রপার্টি। তারপরে ট্রেড সিক্রেট, একটা অর্গানাইজেশন একটা প্রোডাক্ট বানিয়েছে, সেই প্রোডাক্টটা সে কীভাবে বানিয়েছে সে পাবলিকলি জানাতে যাচ্ছে না, তাহলে সেটাকে বলা হচ্ছে ট্রেড সিক্রেট। সে ব্যবসায়িক উদ্দেশ্যে তৈরি করেছে কিন্তু কাউকে জানাতে যাচ্ছে না তার ফর্মুলাটা, সেটাকে বলা হচ্ছে ট্রেড সিক্রেট। তারপরে কপিরাইট হলো তার যে এই যে ইন্টালেকচুয়াল প্রপার্টি ছিল, এটাকে সে কপিরাইট দিয়েছে, যে এটা কেউ ব্যবহার করতে পারবে না তার অনুমতি ছাড়া। এই কপিরাইট 28 ইয়ার্স পর্যন্ত থাকে, তারপরে আবার রিনিউ করতে হয়, যদি করে তাহলে তো ভালো, আর না হলে তার 28 ইয়ার্স পরে এটা সবাই কপি করতে পারবে যে যার ইচ্ছা মতো। তারপরে পেটেন্ট কি, আপনি যে একটা নিউ আইডিয়া, যেমন ধরুন থমাস আলভা এডিসন যে লাইট বাল্ব করেছে, এখন এই যে লাইট বাল্ব সে আবিষ্কার করেছে, এই আবিষ্কার করে সে এটা পেটেন্ট করতে পারবে যে সে ছাড়া কেউ এই বাল্ব ব্যবহার করতে পারবে না। তো এটা থেকে যাই 17 ইয়ার্স পর্যন্ত। 17 ইয়ার্স পরে অন্য কেউ এটা ব্যবহার করতে পারে, তার আগে সে যদি পেটেন্ট করে ফেলে এটা, তাহলে কেউ ব্যবহার করার জন্য তার অনুমতি নেওয়া লাগবে। তারপরে কপিরাইটের কিছু ল আছে, যেমন দেখা যাচ্ছে সফটওয়্যার ডেভেলপাররা নিজেদের সফটওয়্যারের উপরে কপিরাইট দিয়ে রাখতে পারে, যে তার সফটওয়্যার সে ছাড়া অন্য কেউ ব্যবহার করতে পারবে না। অথবা দেখা যাচ্ছে যে সে এমনও বলে দিতে পারে কেউ যদি এটা পারচেস করে তাহলেই শুধু সে ব্যবহার করতে পারবে, অন্য কেউ ব্যবহার করতে পারবে না। এ ধরনের ল রেখে দিতে পারে। যদি এ ধরনের ল থাকে তাহলে পারচেস না করে কেউ এটা কপি, রিসেল বা অন্য কাউকে দিতে পারবে না বা ডিস্ট্রিবিউট করতে পারবে না, সেটা হলো ল এর এগেনস্টে চলে যাবে, ল ভায়োলেট হবে।
এখন সফটওয়্যার লাইসেন্সের ক্ষেত্রে কিছু জিনিসপত্র আছে, কিছু টাইপ আছে সফটওয়্যার লাইসেন্সের, সেগুলো আমরা জানার চেষ্টা করব। যেমন আছে পাবলিক ডোমেন আছে, ফ্রিওয়্যার আছে, শেয়ারেবল আছে, অল রাইটস রিজার্ভড আছে। পাবলিক ডোমেন এমন কিছু যে কিছু একটা তৈরি করেছে কেউ, যেটা কপিরাইট দিয়ে প্রোটেক্ট করেনি, সে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে, সেগুলাকে বলা হচ্ছে পাবলিক ডোমেন লাইসেন্স। অথবা এটা হতে পারে যে পাবলিক ফান্ড থেকে কাউকে ফান্ড করা হয়েছে যে একটা সফটওয়্যার বানিয়ে দিতে হবে, তো সে একটা সফটওয়্যার বানিয়ে দিয়েছে একজন ডেভেলপার, দিলে সেটা এখন পাবলিকলি অ্যাভেলেবেল হয়ে গেছে, তাহলে সেটাকে পাবলিক ডোমেন লাইসেন্স বলা হবে। এটা আপনি চাইলে কপি করতে পারেন, বিক্রি করতে পারেন, অথবা মডিফাই করতে পারেন। সাধারণত পাবলিক ডোমেন লাইসেন্স যেগুলো হয় সেগুলো অনেক পোর কোয়ালিটির হয় এবং আনরিলায়েবল হয়, রিলাই করা যায় না, কেমন ইনপুট দিলে কেমন আউটপুট আসবে এইসব এক্সপেক্ট করা যায় না। তো এইগুলাকেই মূলত বলা হচ্ছে পাবলিক ডোমেন লাইসেন্স। তারপর আসে ফ্রিওয়্যার। ফ্রিওয়্যার কপিরাইট প্রোডাক্ট, কিন্তু আপনার যে ডেভেলপার সে ডেভেলপার বলে দিয়েছে যে এটা যে কেউ চাইলে কপি করতে পারবে বা ডিস্ট্রিবিউট করতে পারবে, কোনো ধরনের চার্জের দরকার হবে না, এগুলাকে বলা হচ্ছে ফ্রিওয়্যার। ফ্রিওয়্যার ফ্রি সম্পূর্ণ, কিন্তু এটা ওনারের কন্ট্রোলে থাকে, ওনার চাইলে যে কোনো সময় মডিফাই করতে পারে। যার মধ্যে কিছু এক্সাম্পল আছে, যেমন এডুরা লাইট, তাছাড়া নেটস্কেপ, এ ধরনের জিনিসপত্র আছে। তারপরে শেয়ারওয়্যার লাইসেন্স। শেয়ারওয়্যার লাইসেন্স হলো একটা ট্রায়াল পিরিয়ড দিবে। আপনি যখন একটা সফটওয়্যার, যেমন অ্যাডোবি সফটওয়্যারগুলো যেগুলো আছে সেগুলোকে একটা ট্রায়াল পিরিয়ড দেয়, যেমন 30 ডেজ। 30 ডেজের একটা ট্রায়াল পিরিয়ড দেয়। এই 30 ডেজ আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। ফ্রিতে ব্যবহার করার পরে তারপরে আপনার কাছে চার্জ করবে, যে আপনার এখন লাইসেন্সটা কেনার জন্য আপনার এখন পে করতে হবে, না হলে আপনি আর এই সফটওয়্যারটা ব্যবহার করতে পারবেন না। অথবা এমনও হতে পারে যে ফ্রি কিছু জিনিস আছে, কিছু টুলস ফ্রিতে ইউজ করতে পারবেন, কিন্তু সম্পূর্ণ ফিচারটা পাওয়ার জন্য, সম্পূর্ণ পোটেনশিয়াল পাওয়ার জন্য আপনাকে পে করতে হবে। এগুলাকে বলা হচ্ছে শেয়ারওয়্যার লাইসেন্স। তারপরে আছে অল রাইটস রিজার্ভড লাইসেন্স। এই লাইসেন্সের মধ্যে পড়ে যায় যে আপনি কিছুই করতে পারবেন না, একজন ওনার, একজন ডেভেলপার যা ইচ্ছা তাই করবে, কিন্তু আপনি একজন ইউজার হিসেবে আপনি কিছুই করতে পারবেন না। সে যদি আপনাকে চায় আপনাকে দিবে, আপনি নিয়ে ব্যবহার করবেন, সেটা পারেন। আর সে যদি চায় যে সে নিজে ব্যবহার করবে, কাউকে দিবে না, তাহলে তেমনই হবে। এটাকে বলা হচ্ছে অল রাইটস রিজার্ভড। এখন আসে আমাদের সফটওয়্যার পাইরেসি। সফটওয়্যার পাইরেসি হয় কি, যে একটা সফটওয়্যার তৈরি করা হয়েছে, একটা পেইড সফটওয়্যার, এখন ওনারকে আমরা না জানিয়ে সেটাকে ইললিগালি আরও ডুপ্লিকেট তৈরি করলাম, ফ্রি ডুপ্লিকেট তৈরি করে সবাইকে দিয়ে দিলাম বা সেল করলাম, তাহলে সেটাকে বলা হবে পাইরেসি। এখন সাধারণত পাইরেসির পেনাল্টি আছে। পেনাল্টি হলো $250,000 অথবা 5 বছরের জেল, অথবা দুইটা একসাথেই হতে পারে। তো এই ধরনের বড় বড় কিছু ক্রাইম আছে, যেগুলা ল আছে, এইগুলাতে ভায়োলেট করলে আপনার জেল হতে পারে বা ফাইন হতে পারে। তো বাংলাদেশে এগুলো তেমন একটা কার্যকর নয়, কিন্তু যেসব ডেভেলপড কান্ট্রি আছে, যেমন US, UK, এইসব জায়গাতে করলে জেল হতেই পারে, সেজন্য তারা খুব ভালোভাবেই থাকে, তারা এই ধরনের কাজবাজ করে না। এখন সিস্টেম কোয়ালিটির মধ্যে কিছু আছে, যেমন বাগ ফ্রি সফটওয়্যার ইজ ডিফিকাল্ট টু প্রডিউস। এখন সিস্টেমের কোয়ালিটি এনশিওর করার জন্য একটা বাগ ফ্রি সফটওয়্যার অবশ্যই তৈরি করতে হবে, এবং ডিজাইন করার সময় অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে। ডিজাইন, ডেভেলপমেন্ট এবং টেস্ট করার সময় ভালোভাবে টেস্ট করতে হবে, যেন সেটা যখন সিস্টেমে রান করা হবে তখন যেন সিস্টেমের কোনো ক্ষতি সাধন না করে বা সিস্টেমকে স্লো করে না দেয়। এটাও এথিক্সের মধ্যে পড়ে। মিস্টেক জেনারেটেড বাই কম্পিউটার ক্যান বি রিচিং। যদি কম্পিউটার নিজে মিস্টেক হয় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু ইউজার দেওয়ার পরে যদি মিস্টেক করে তাহলে সেটা অবশ্যই সমস্যা। এখন একটা সিস্টেমের অবশ্যই ডকুমেন্টেশন থাকবে, সেই ডকুমেন্টেশন পড়ে যেন সবাই বুঝতে পারে যে এটাকে কিভাবে মডিফাই করা যাবে বা কিভাবে ইউজ করা যাবে। এটাই হলো সিস্টেম কোয়ালিটি। এখন এথিক্যাল ইউজ আছে, একটা সফটওয়্যার কিভাবে এথিক্যালি ইউজ করা যাবে সেটা সার্ভিসটা আপনাদের জানা থাকতে হবে। তারপরে সোশ্যাল ইস্যু, মানুষজন সফটওয়্যারটার উপরে কি ট্রাস্ট করতে পারে কি না সেটা এনশিওর করতে হবে।
যে আপনি একটা নতুন সফটওয়্যার বানালেন, সেটা মানুষ কিভাবে ব্যবহার করবে বা সেটার উপর ট্রাস্ট করবে কি না, এটাই সোশ্যাল ইস্যু। পলিটিক্যাল ইস্যু, আপনি যে কিছু একটা তৈরি করলেন সেটা পলিটিক্যাল কোনো ইস্যু আছে কি না সেই জিনিসটা জানতে হবে, যেগুলা কোনো পলিটিক্যাল কোনো জিনিসপত্র জড়িত কিনা সেটা এনশিওর করতে হবে। এখন আসে আমাদের কম্পিউটার ক্রাইম। কম্পিউটার ক্রাইম মূলত বোঝানো হয় কম্পিউটার ইউজ করে যেসব ক্রাইম করা হয়। কম্পিউটার ক্রিমিনাল কাদেরকে আমরা বলবো, যেমন এমপ্লয়িজ কি, যারা হলো ডিসঅনেস্ট, যারা যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানির ক্ষতি করতে চায় বা সেই কোম্পানির হয়ে অন্য কোম্পানির ক্ষতি করতে চায়, এদেরকে আমরা কম্পিউটার ক্রিমিনাল বলতে পারি। আউটসাইড ইউজার, একটা কোম্পানিতে যাদেরকে কম্পিউটার ইউজ করার অ্যাক্সেস দেওয়া হয়েছে তারা বাদে যদি অন্য কেউ ইউজ করে, ওই যে অন্য কেউ ইউজ করছে তাদেরকে আমরা ক্রিমিনাল বলতে পারি। এখন আসে হলো হ্যাকার এবং ক্র্যাকারের মধ্যে পার্থক্য। আমরা প্রায় সময় হ্যাকার সব কিছুকেই হ্যাকার বলি, কিন্তু আসলে সব কিছু হ্যাকার না, তার মধ্যে ক্র্যাকারও আছে। হ্যাকাররা মূলত এটা ফান হিসেবে করে, যে কোনো কিছু একটা হ্যাক করে দেখাতে পারলে আমার ভালো লাগছে, তো সেক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে হ্যাকিং। কিন্তু ক্র্যাকার করে কি, ম্যালিশিয়াস ইন্টেন্ডে, মানে একটা কোনো কিছুর ভিতরে ভাইরাস ঢুকিয়ে দিল, একটা পেইড সফটওয়্যার সেটাকে ক্র্যাক করলো, করে এটাকে ফ্রি দিয়ে দিচ্ছে, কিন্তু এই যে ফ্রি দিচ্ছে তার মধ্যে কিছু ভাইরাস ঢুকিয়ে দিতে পারে বা র্যানসমওয়্যার ঢুকিয়ে দিতে পারে, সেটা ঢুকিয়ে ফ্রিতে দিয়ে দিল। এখন যখন আমি এটা ইনস্টল করব আমার কম্পিউটারে, তখন আমাদের কম্পিউটারে ভাইরাস ঢুকে যাবে, যে আমার যত ডেটা বা ইনফরমেশন আছে সেগুলা নিয়ে নিবে বা সেগুলাকে লক করে দিয়ে আমার কাছে পেমেন্ট চাইবে, তো এটা করতে পারে। তারপর অর্গানাইজড ক্রাইম হলো আপনার যে একটা এন্টারপ্রাইজের সব কিছু ইল্লিগালি ট্র্যাক করবে, একটা অর্গানাইজেশনের সব কিছু বা একটা কোম্পানির সব কিছু ইল্লিগালি ট্র্যাক করে সেখান থেকে ক্ষতি সাধন করলে সেটাকে অর্গানাইজড ক্রাইম বলে। কম্পিউটার ক্রাইমসের বিভিন্ন টাইপস আছে, তার মধ্যে আছে ড্যামেজ টু কম্পিউটার প্রোগ্রামস আর ফাইলস। ভাইরাস যেগুলো আছে, ভাইরাস সাধারণত বিভিন্ন ফাইলের সাথে অ্যাটাচড করা থাকে। ওই যে বললাম যে একটা পেইড সফটওয়্যার, তার সাথে একটা ভাইরাস ঢুকিয়ে দিয়ে সেটাকে ফ্রি বানিয়ে দিল, এরকম সফটওয়্যারগুলো যখন ইনস্টল করব তখন আমাদের ডিভাইসের ক্ষতি হয়, তো সেগুলোকেই বলা হচ্ছে ভাইরাস। এবং ওয়ার্মস যেগুলো আছে, ওয়ার্মসগুলো একবার যদি কোনো রকমে ঢুকে যায় সে নিজেরই ডুপ্লিকেট তৈরি করতে পারে, ডুপ্লিকেট তৈরি করে ওই কম্পিউটারের তো ক্ষতি করবেই, সাথে যখন অন্য কম্পিউটারের অ্যাক্সেস যাবে, যেমন পেন ড্রাইভ দিয়ে বা অন্য কোনো মাধ্যমে অন্য কম্পিউটারে যখন কানেক্ট করা হবে তখনও সেই কম্পিউটারে চলে যাবে, এগুলোকে ওয়ার্ম বলা হচ্ছে। এবং থেফট কীভাবে হতে পারে, যে আপনার এই যে ভাইরাস বা ওয়ার্ম যখন ঢুকে যাবে আপনার কম্পিউটারে, তখন আপনার সফটওয়্যার বা ডেটা এবং কম্পিউটার কখন কি ব্যবহার করা হচ্ছে ইত্যাদি জিনিসপত্র নিয়ে নিতে পারবে। এইগুলা নিয়ে আপনার থেকে অনেক অ্যামাউন্ট চার্জ করতে পারে। এছাড়াও আছে সফটওয়্যার পাইরেসি, যে একজন ডেভেলপার একটা সফটওয়্যার বানিয়েছে, সেটা আপনাকে ব্যবহার করতে দিয়েছে বা আপনি তার কাছ থেকে কিনে নিয়ে সবাইকে দিয়ে বেড়াচ্ছেন, বা আপনি ইল্লিগালি ডাউনলোড করেছেন, তখন সেটা পাইরেসির মধ্যে চলে যাবে। তারপরে আছে ভিউ বা ম্যানিপুলেশন হলো যখন আপনার একটা লিগাল জিনিসপত্র আছে, একটা লিগাল ডকুমেন্টস, সেটাকে কেউ অ্যাক্সেস করতে পারবে না, কিন্তু এটা আপনি দেখে ফেলেছেন, আপনি একজন সাধারণ ইউজার হয়ে এটা দেখতে চাচ্ছেন বা দেখার চেষ্টা করছেন, তখন সেটাকে বলা হচ্ছে আনঅথরাইজড এন্ট্রি। অথবা আপনি বলতে পারেন যে আমি তো দেখে কিছু করছি না, আমি শুধু দেখছি, তাও আপনাকে বলা হবে আপনি হার্মলেস মেসেজ করছেন, যেটা ইল্লিগাল। এখন কম্পিউটার সিকিউরিটির মধ্যে কিছু জিনিসপত্র আছে, যে কম্পিউটার সিকিউরিটি কীভাবে প্রোটেক্ট করবে কম্পিউটারকে, সেটা হলো ইনফরমেশন, হার্ডওয়্যার, সফটওয়্যার এগুলাকে প্রোটেক্ট করবে, এবং আনঅথরাইজড ইউজড বা আপনার কম্পিউটারকে ড্যামেজ করা থেকে বাঁচাতে হবে, এবং ন্যাচারাল ডিজাস্টার থেকে বাঁচাতে হবে। এগুলাই কম্পিউটার সিকিউরিটির মধ্যে পড়ে। কিভাবে কম্পিউটার সিকিউরিটিকে ম্যানেজ করা যায়, সেটা হলো আমরা পাসওয়ার্ড চেঞ্জ করব ফ্রিকোয়েন্টলি, ব্যাকআপ রেখে দিব আমাদের ডেটার, যে কোনো কারণে আগের ডেটায় সমস্যা হলে আমরা নতুন করে প্রিভিয়াস ডেটাগুলো পেয়ে যাই। এছাড়াও আমরা অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইউজ করতে পারি, তাছাড়া এনক্রিপশনও ইউজ করতে পারি, যে পাসওয়ার্ড দিয়ে রাখবো আমাদের ফাইলসগুলোতে যেন অন্য কেউ অ্যাক্সেস না করতে পারে। এছাড়াও আমরা যখন কোনো অর্গানাইজেশন চালাবো তখন আমাদের এমপ্লয়ি যারা আছে তাদেরকে অনেস্টি চেক করে
এমপ্লয়মেন্ট দিতে হবে যেন তারা অনেস্ট থাকে এবং কোম্পানির কোনো ক্ষতি না করে। তারপরে কম্পিউটার প্রফেশনালসের জন্য কিছু এথিক্স আছে, যেমন কম্পিটেন্স আছে, যে আমাদের যে লেটেস্ট যে জিনিসপত্র আসছে সেটা সম্পর্কে ধারণা রাখতে হবে যেন আমরা আপ টু ডেট থাকতে পারি, এবং রেসপন্সিবিলিটি থাকতে হবে যে আমার দ্বারা অনেকজনের জীবন নির্ভর করছে বা অনেকজনের প্রাইভেসি আমার উপরে যখন আছে তখন আমাকে অবশ্যই রেসপন্সিবল হতে হবে যেন আমার দ্বারা কোনো ক্ষতি সাধন না হয়। এবং অবশ্যই ইন্টিগ্রিটি থাকতে হবে তার মধ্যে, কারণ নিজের সেলফ জাজমেন্ট যদি না আসে নিজের মধ্যে তাহলে কোনোভাবেই কিছু হবে না। এই জন্য নিজের বিবেকটাকে ঠিক রাখতে হবে। নিজের বিবেকে যদি খারাপ কিছু বলে তাহলে খারাপ কিছু করা যাবে না। এখন কিছু কোড অফ কন্ডাক্ট আছে যেগুলো আমাদের মাথায় রাখতে হবে কম্পিউটার প্রফেশনাল হিসেবে। যেমন আমরা যেটা করছি সেটা সোসাইটি এবং হিউম্যান বিংসের ভালোর জন্যই করতে হবে, কারোর ক্ষতি করা যাবে না। নিজেকে অবশ্যই অনেস্ট হতে হবে এবং ট্রাস্টওয়ার্দি হতে হবে। এমন কিছু করা যাবে না যেন মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি হয়, এবং মানুষের রাইটসকে প্রোটেক্ট করতে হবে, তাদের প্রপার্টিকে প্রোটেক্ট করতে হবে। প্রপার ক্রেডিট দিতে হবে যখন আমরা কারোর ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইউজ করব তখন অবশ্যই ক্রেডিট দিতে হবে, এবং আদার ইন্ডিভিজুয়ালসকে, অন্যান্য মানুষজনকে তাদের প্রাইভেসিকে রেসপেক্ট করতে হবে। মোস্ট ইম্পর্টেন্টলি অনার্স কনফিডেন্সিয়ালিটি থাকতে হবে, নিজের মধ্যে একটা সম্মান বজায় রাখতে হবে। কোয়ালিটি অফ লাইফ ইস্যুর মধ্যে আছে কিছু র্যাপিড চেঞ্জ, যে অনেক ধরনের চেঞ্জ হচ্ছে প্রতিদিন, এগুলাকে অ্যাডপ্ট করতে শিখতে হবে। এবং জব ইঞ্জিনিয়ারিংকে করতে হবে, এবং ইকুয়ালিটি এবং এক্সেস, যেহেতু একটা এক্সেসের মধ্যে আছে সব কিছু, কারোর কোনো কিছু এক্সেস করতে গেলে অবশ্যই তাকে জানাতে হবে এই ধরনের জিনিসপত্র করা যাবে না। তাছাড়া বিভিন্ন ধরনের হেলথ ইস্যু আছে, আমরা যখন কম্পিউটার ইউজ করব তখন হেলথ ইস্যু আছে কিছু, সেটা আমরা এখন জানব। এখন এরগোনমিক্স বলতে কি বোঝায়? এরগোনমিক্স বলতে বোঝায় যে হেল্প কম্পিউটার আদার্স টু অ্যাভয়েড। এখন আমাদের মানুষকে বোঝাতে হবে যে কিছু জিনিসপত্র আছে ক্ষতিকর দিক অতিরিক্ত কম্পিউটার ব্যবহার করার মধ্যে, এটাও এথিক্সের মধ্যে পড়ে যাচ্ছে। সেটা হলো ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ রিস্ক আছে, এবং মানুষকে বেশি প্রোডাক্টিভ কীভাবে করা যায় সেটাও আমাদের দায়িত্ব। ফিজিক্যাল হেলথের মধ্যে আছে আই স্ট্রেন এবং হেডেক। অনেকক্ষণ কম্পিউটার ব্যবহার করলে দেখা যাচ্ছে যে চোখ ব্যথা বা মাথা ব্যথা করতে পারে। তো এটার জন্য আমাদের কি করা যেতে পারে সেটা হলো রেগুলার ব্রেক নিতে হবে, প্রতি 2 ঘন্টা পর রেগুলার ব্রেক নিতে হবে, এবং কাজ করার সময় অবশ্যই অ্যাম্বিয়েন্ট লাইট থাকা লাগবে, যে চারিপাশে পর্যাপ্ত আলো থাকা লাগবে যেন মনিটরের ব্রাইটনেসটা ঠিক থাকে, অথবা লো লাইটে কাজ করলে ব্রাইটনেসটা কমিয়ে দিতে হবে। এছাড়াও দেখা যাচ্ছে যে ব্যাক পেন এবং নেক পেন হতে পারে, তো সেটার জন্য আমাদের ঠিক অ্যাডজাস্ট করতে হবে হাইটটা, এবং ব্যাক সাপোর্ট রাখতে হবে। আর কম্পিউটারটা আমাদের আই লেভেলের থেকে একটু নিচে থাকতে হবে, তাহলে আমাদের এইগুলো থেকে অ্যাভয়েড করতে পারবো। এছাড়াও আছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, যেমন সব ইলেকট্রনিক জিনিসপত্রই, ইলেকট্রনিক ডিভাইসই আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, তো সেটা সম্পর্কে আমাদের একটু ধারণা রাখতে হবে। যেগুলো আমাদের ক্যান্সার পর্যন্ত হতে পারে সেগুলো অ্যাভয়েড করে চলতে হবে আমাদের। আর বিশেষ করে যারা প্রেগনেন্ট আছে তাদেরও আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। এছাড়াও আছে রিপিটেড স্ট্রেস ইনজুরি, যে ইনজুরি অনেক দ্রুত আসে, যেগুলা রিপিটেড করা ভালো, এবং নার্ভ এবং টেন্ডন ড্যামেজ হতে পারে। আমাদের হাত দিয়ে যেহেতু বেশি টাইপিং করা বা ট্র্যাক প্যাড ইউজ করার ক্ষেত্রে হাত এবং কবজিরও অনেক সময় স্ট্রেন হতে পারে বা ব্যথা হতে পারে, তো সেগুলো আমাদের অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে, এক্সারসাইজ করতে হবে এবং রেগুলার মুভমেন্ট করতে হবে। তারপরে অবশ্যই এনভায়রনমেন্টের উপরে নজর রাখতে হবে। আমরা যে পিসিগুলো ব্যবহার করছি সেই পিসিগুলা যখন তৈরি করছে তখন কি ক্লোরোফ্লোরোকার্বন, সিএফসি ইত্যাদি তৈরি হচ্ছে কিনা, যেগুলো আমাদের ওজোন লেয়ারকে ক্ষতিগ্রস্ত করে, তো এদিকটা নজরে রাখতে হবে। তারপরে যে আমাদের কম্পিউটার স্ক্রিন যে ব্যবহার করা হচ্ছে, এই স্ক্রিনটা কেমন এনার্জি কনজামশন করছে, কেমন পাওয়ার কনজামশন করছে, কেমন কার্বন নির্গত করছে, এই জিনিসগুলো সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে, এবং এইগুলা কীভাবে এফিশিয়েন্ট করা যায় সেগুলো সম্পর্কে জানতে হবে।
এখন আমাদের পার্সোনাল কিছু রেসপন্সিবিলিটি আছে, সেটা হলো কনজার্ভ করতে হবে। আমাদের যখন কম্পিউটার প্রয়োজন নেই তখন কম্পিউটারের স্ক্রিনটা অফ করে রাখতে হবে, অথবা চাইলে স্ক্রিন সেভার ইউজ করতে পারি। এবং আমাদের সারাদিনের কাজ শেষ হয়ে গেলে কম্পিউটার আমরা শাট ডাউন দিয়ে রাখবো এবং রিসাইকেল করব আমাদের যদি সুযোগ থাকে। যে আমরা যে পেপারে লিখছি সেগুলো সাধারণত রিসাইকেল করা যায়, তবে কিছু পেপার রিসাইকেল করলে ডেঞ্জারাস হয়ে যায়, তো সেগুলো আমরা নির্দিষ্ট জায়গাতে রিসাইকেল করব। তারপরে মানুষকে অবশ্যই জানাবো যে ইকোলজিক্যাল ইস্যু সম্পর্কে অবশ্যই মানুষকে জানাবো এবং নিজেরাও জানবো। তারপরে আসে আমাদের কম্পিউটার ভাইরাস। কম্পিউটার ভাইরাস কী জিনিস? একটা প্রোগ্রাম বা স্ক্রিপ্ট যেটা ডিজাইন করা হয় মানুষের ইনফরমেশন নিয়ে নেওয়ার জন্য, মডিফাই করার জন্য, অথবা ইমেল সেন্ড করার জন্য, যেগুলো দেওয়ার কারণে তার তথ্য ড্যামেজ হয়। তো ভাইরাস যখন এক্সিকিউট হয় বা ভাইরাস যখন রান হয়ে যায় তখন সে নিজের অনেকগুলো কপি তৈরি করে এবং কপি তৈরি করে সব ডেটা এবং প্রোগ্রামের পারমিশন নিয়ে সেগুলোকে চাইলে সে ব্লক করে দিতে পারে, অথবা ডিলিট করে দিতে পারে, অথবা সেগুলোকে রেস্ট্রিক্ট করে দিয়ে যে ইউজার সেগুলোতে ক্লিক করলে ঢুকবে না, তখন সে এগুলাকে নিয়ে একটা অ্যামাউন্ট চার্জ করে। তো এটাই মূলত ভাইরাস এই কাজ করে। তো এগুলা কিভাবে করে? যে যদি কোনো আপনি পাইরেটেড সফটওয়্যার ইউজ করেন বা অন্য কোনোভাবে আপনার সিস্টেমকে দুর্বল করে ফেলেছেন, তাহলে এগুলা ভাইরাস অ্যাটাক করতে পারে। তাছাড়া সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করতে পারে, করে ভাইরাস ঢুকতে পারে। ভাইরাস থেকে বাঁচানোর জন্য অবশ্যই আপনাদেরকে অ্যান্টিভাইরাস রাখতে হবে। অ্যান্টিভাইরাস কী করে? নতুন নতুন যে ভাইরাসগুলো এসেছে তার ফুটপ্রিন্টগুলো তাদের ডেটাবেজে ইনপুট দিয়ে দেয়। তাদের ডেটাবেজ থেকে ডেইলি চেক করে নতুন নতুন ভাইরাসের সিগনেচার পেয়ে গেলে কোনো ফাইলটা যদি ভাইরাসের মতো মনে হয় তখন সেটাকে ব্লক করে দেয়, তখন ডিলিট করে দেয়। এভাবেই আর কি অ্যান্টিভাইরাস ভাইরাস থেকে প্রোটেক্ট করে। আর যেটা তো বললাম যে ভাইরাস আমাদের কম্পিউটারকে কী করে, আমাদের জিনিসপত্র নিয়ে নেয়। তবে কিছু ভাইরাস আছে যেগুলো ফিজিক্যালি ড্যামেজ করে, ফিজিক্যাল কম্পিউটার ড্যামেজ করে, যেমন ছিল স্টাক্সনেট আমাদের ফিজিক্যাল ড্যামেজ করতে পারতো। এই ধরনের কিছু ডেঞ্জারাস সফটওয়্যার আছে। আর ম্যাক্সিমাম জিনিসপত্রই দেখা যায় যে আপনার সফটওয়্যার লেভেলে প্রবলেম করে, ডেটাগুলো নিয়ে নেয়। এরপরে আসে সাইবার ক্রাইম। সাইবার ক্রাইম হলো কম্পিউটার দিয়ে সংগঠিত যে কোনো ক্রাইমকে বলা হয় সাইবার ক্রাইম। তার মধ্যে আছে বিভিন্ন ধরনের ফ্রড বা মানুষের আইডেন্টিটি নেওয়া অথবা কারোর ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে নেওয়াকে বলা হচ্ছে যে সাইবার ক্রাইম। তো এইগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আমরা নিজেরাও করব না, অন্য কাউকেও করতে দিব না। সাইবার ক্রাইমের কিছু টাইপ আছে, যেমন ব্ল্যাকমেল করা, ফ্রড করা, মানি লন্ডারিং, কাউন্টারফিটিং, ডেনিয়াল সার্ভিস অফ অ্যাটাক, স্প্যাম, সাইবার 11 অ্যাটাক, সেপ্টেম্বর 11 অ্যাটাক। তো এই সবগুলাকে সাইবার ক্রাইমের মধ্যে করা হচ্ছে। তো এগুলা সম্পর্কে আমাদের বেঁচে থাকতে হবে, এগুলা সম্পর্কে ধারণা রাখতে হবে এবং এগুলা নিজে করব না, অন্য কাউকে করতে দিব না। তো এই পর্যন্তই ছিল আমাদের সম্পূর্ণ একটা লেকচার। আমরা সম্পূর্ণটা বোঝার চেষ্টা করেছি। আমাদের কম্পিউটার ফান্ডামেন্টালসের অনেক কিছুই ছিল যেগুলো আমরা এক্সপ্লোর করতে পারিনি। এখন আপনাদেরকে যে 2টা বই সাজেস্ট করেছিলাম, আমাদেরকে সাজেস্ট করা হয়েছিল, সেটা পড়লে আপনারা আরও বেশি বিস্তারিত জানতে পারবেন। তো নামটা আমি লিখে দিচ্ছি, সেটা হলো ফান্ডামেন্টালস অফ কম্পিউটার এবং কম্পিউটার এথিক্স। এই বইগুলো পড়লে আপনারা আরও অনেক বিস্তারিত জানতে পারবেন। তবে আমাদের যেটা পড়ানো হয়েছে সেমিস্টারের জন্য, তো সেমিস্টারের জন্য এটুকুই পড়ানো হয়েছিল। তো এটাই আমি বিস্তারিত এক্সপ্লেন করার চেষ্টা করলাম। আমার আগামীকালকে পরীক্ষা আছে, আমার সেমিস্টার ফাইনাল কম্পিউটার ফান্ডামেন্টালসের উপরে। তো আমি বলতে পারেন যে নিজের চর্চার জন্যই, এবং আমার যারা জুনিয়র আছে তাদেরকে আমি হয়তো দেখাবো এটা। তো এজন্যই আর কি ভিডিওগুলো রেকর্ড করলাম। আমারও পড়াটা রিভিশন দেওয়া হয়ে গেল। তো আশা করছি পরীক্ষা ভালোই দিব, আমার জন্য দোয়া করবেন। আর এছাড়াও আমার সি প্রোগ্রামিং নিয়ে চলছে, সি প্রোগ্রামিং নিয়েও আমি ইনশাল্লাহ দিব, যে থিওরি পার্টটুকু ক্লিয়ার করার জন্য, তারপরে প্র্যাকটিস করার জন্য। তো যাই হোক, এতক্ষণ আমি ছিলাম আপনাদের সাথে মোহাম্মদ শাহিদুর রহমান, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং,
at Pabna University of Science and Technology, ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।